friends, welcome back to Devil Fight. তো বন্ধুরা, আজকে আমরা ভিজিট করব চেল্লানাম ফিশিং হারবার আর চেল্লানাম বিচ। আর তারপর আমরা যাচ্ছি আন্দাকারানাজি বিচে, যেটা এই রাস্তাতেই আরো পড়বে। মোটামুটি এখান থেকে 27 কিলোমিটার মতো দূর। তো আমাদের সঙ্গে থাকুন, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ব্লগটা। তো ফ্রেন্ডস, এখন আমরা স্টেট হাইওয়ে 66-এর ওপর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কোচি আলাপুজা হাইওয়ে অ্যাকচুয়ালি। তো এই রাস্তা দিয়ে যেতে থাকলে পরে আপনারা আলটিমেটলি আলাপুজা বা অ্যালেপ্পি পৌঁছে যাবেন। আমরা অত দূর যাবো না, তার আগেই আমরা চেল্লানাম ফিশিং হারবার আর বিচটা যাব। আর ওই রাস্তা থেকে আরও 8 কিলোমিটার আগে গেলে পরে আন্দাকারানাজি যে বিচটা রয়েছে সেখানে আমরা গিয়ে পৌঁছাবো। রাস্তার দুধারে অসংখ্য বাংলো রয়েছে, খুব সুন্দর ভিউটা, প্রচুর চার্চ রয়েছে এই জায়গাটা জুড়ে। আর একদিকে সমুদ্র আর একদিকে ওয়েটল্যান্ডস রয়েছে। তো ওয়েটল্যান্ডসের জায়গায় আপনি যদি দাঁড়িয়ে পড়েন দেখবেন খুব সুন্দর, মানে এখানে ম্যানগ্রোভ রয়েছে। আর এখানে বিভিন্ন পরিযায়ী পাখি এবং ওয়েটল্যান্ডস বার্ডসের এই সময়টা ভিড় রয়েছে। আমরা রাস্তায় দাঁড়াবো আর দেখাবো আপনাদের এখানকার ওয়েটল্যান্ডসগুলো। দেখুন আমার বাঁদিকে এখন যে ইয়েটা রয়েছে, এটা একটা ওয়েটল্যান্ড। আর অনেক রকমের পাখির সমারোহ রয়েছে এখানে। আমরা এখানটা দাঁড়িয়ে আপনাদের একটু এখন দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা এই ওয়েটল্যান্ডসের পাশে একটু দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর কিছু পাখি রয়েছে এখানে। হ্যাঁ, তো এখানকার কিছু ছবি তুলব। আপনারাও সেই ছবিগুলো আমি ব্লগের মধ্যে পোস্ট করে দেবো, আপনারা দেখবেন। এই ক্যামেরাটাতে এখন সেই ছবিগুলো খুব একটা ভালো পাওয়া যাবে না, কারণ একটু দূরে আছে। তাই জন্য আমি এখানে একটু জুম লেন্স দিয়ে তোলার চেষ্টা করছি। এখন চলে আসছি চেল্লানাম বিচে ঢুকছি এখন। গাড়িটায় আগে অবধি নিয়ে যাওয়া যেত, তবে আমরা এই রাস্তাটা দেখাবো বলে আমরা গাড়িটা একটু আগে পার্ক করলাম। রোডটা ঠিকই আছে, বর্ষাকালে নিশ্চয়ই অসুবিধা হয়, এখনও কাঁচা রয়েছে। তো এটা হচ্ছে চেল্লানাম বিচ ঢোকার রাস্তা। বন্ধুরা, এখান থেকে আমি গোটা জায়গাটা দেখানোর চেষ্টা করছি। আমি এখন একটা ব্রেক ওয়াটারের উপর দাঁড়িয়ে রয়েছি, পাথর দিয়ে তৈরি একটা ব্রেক ওয়াটার। আর এটাকে একটা
রাস্তার মতো ব্যবহার করে আপনি আরও ভেতরে অবধি যেতে পারবেন। এই দিকটা আমার ঠিক এই পাশে রয়েছে এখন এই ফিশিং হারবারটা, যেখানে আপনারা দেখতে পাবেন যে দুদিকে পাথর দিয়ে তৈরি ব্রেক ওয়াটারের মাঝখান দিয়ে এই হারবারটা ক্রিয়েট করা হয়েছে, যেখানে অসংখ্য মাছ ধরার নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার উল্টো পাশে এইখানে রয়েছে চেল্লানাম বিচটা, যেটা আমি একটু পরে গিয়ে আপনাদের দেখাবো। আর টোটোরেখা বরাবর এইটা এগিয়ে চলেছে। সামনে একদম উন্মুক্ত সমুদ্র, যাকে বলে ওপেন সি। আর এটা একটা দারুণ, যারা এখানকার লোকাল তারা দেখছি যে এখানে ছিপ ইত্যাদি নিয়ে মাছ টাছও ধরছেন। দারুণ মনোরম পরিবেশ, মন ভালো হয়ে গেল এখানে এসে, দারুণ সুন্দর। এবার চলুন আপনাদের একটু বিচটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এই সেই বড় বড় পাথর দিয়ে তৈরি এখানকার ব্রেক ওয়াটার অ্যাকচুয়ালি কী হয়, মেন যে সমুদ্র থাকে সেটা যাতে হারবারে ডাইরেক্টলি তার ঢেউগুলো ইত্যাদিগুলো না আসতে পারে, তাই জন্য একটা বিভাজনের পদ্ধতি। তো যে কারণে আপনারা দেখবেন যে সমুদ্রটা অনেকটা এখানে আটকে গেছে, যে ঢেউগুলো রয়েছে সেগুলো এই দিকেতে আটকে যাচ্ছে, যে কারণে এইখানে যে বোটগুলো এবং যে বোটগুলো এইখানেতে বাঁধা রয়েছে বা এইখানেতে থাকে তার উপরে ডাইরেক্ট ইম্প্যাক্টটা পড়ে না, ঢেউয়ের ইম্প্যাক্টটা পড়ে না। তো এই কারণে একটা ব্রেক ওয়াটার তৈরি হয় সমস্ত হারবারেতেই। এটা একটা কমন পদ্ধতি। বড় বড় যে শিপিং হারবার, বিশাখাপত্তনম হোক, বোম্বে হোক বা পৃথিবীর যে কোনো আমি হারবারের নাম বলুন, সেখানকার মূল যে ভিত্তিটা সেটা হলো যে সমুদ্রটাকে একটু পৃথক করে দেওয়া হয় হারবার থেকে, যাতে সমুদ্রের যে ঢেউয়ের ইম্প্যাক্টটা সেটা হারবারের ভেতরে না আসতে পারে। তো এখানে বড় বড় পাথর, দারুণ সুন্দর লাগছে এখানকার ভিউটা, বড় বড় পাথর দিয়ে এই পুরো ইয়েটা তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে আমাদের আজকের ব্লগের সঙ্গী, আমাদের সাথী, আপনাদের সাথে ঈশ্বর, অ্যাঞ্জেল, পিয়ালি আর ইন্নানি। একবার হাই বলে দাও। বন্ধুরা, আমি নিজে যখন কোনো জায়গায় বেড়াতে যাই, আমার চেষ্টা থাকে যে আমি সবসময় অফবিট লোকেশনসগুলোকে এক্সপ্লোর করি, কারণ অফবিট লোকেশনগুলোতেই লুকিয়ে থাকে ওর প্রাকৃতিক সৌন্দর্য, অরিজিনাল যে জায়গাটার এথেন্স এবং সেই জায়গাটার অথেন্টিসিটিটা ওর অফবিট লোকেশনসগুলোতে লুকিয়ে থাকে। তাই আমি চেষ্টা করি যে আমার ব্লগের মাধ্যমে সেই সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাতে। এখন নেমে এসেছি এই বিচটায়, দেখুন কি বিরাট বিচ, লোকজনের সংখ্যা খুবই কম। আপনার একটা সারাটা দিন কেটে যেতে পারে এখানে একটা সারাটা দিন কেটে যেতে পারে। কোনো রকম মেশিনারির আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে না, কোনো রকম শহরের কোনো পলিউশন নেই, দুর্দান্ত জায়গা, অসাধারণ জায়গা। এখানে অ্যাঞ্জেল এখন কুড়িয়ে পেয়েছে জ্যান্ত, এরকম অনেক কিছুই এক্সপ্লোর করে ফেলবেন আপনারা এখানে এলে। এই যে ইন্দ্রাণী রয়েছে আর ঈশ্বর রয়েছে, বলো কেমন লাগে? দারুণ লাগছে, বিচে এসে দারুণ এনজয় করছি। ভিউ দারুণ। আচ্ছা, ঠিক আছে, আমরা আরও ঘুরতে থাকবো, দেখাতে থাকবো আপনাদের।
তো বন্ধুরা, এই চেল্লানাম বিচের খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়ার দখল নেয়। এই গোয়ার দখল নেওয়ার পরে পর্তুগিজরা ওখানে একরকমভাবে নিজেদের যে খ্রিশ্চানিটি সেটাকে প্রসার করতে থাকে। আর অনেক ফোর্স কনভার্সন ওই সময়টা গোয়ার ওই এলাকাগুলোতে হয়। এখনও গেলে আপনারা তার প্রমাণ পাবেন। এখানেও অবভিয়াসলি প্রচুর চার্চ এবং মিশনারিজ আপনি দেখতে পাবেন। তা এইগুলো শুরু হয়েছিল সেই ইউরোপিয়ান কলোনাইজেশনের টাইম থেকে। তো ওই গোয়া থেকে এই কোনকানের যে সমস্ত মানুষরা আছেন, অনেক মানুষই ওই নিজের ধর্ম এবং নিজের যে সংস্কৃতি সেটাকে বাঁচানোর অভিপ্রায় নিয়ে ওখান থেকে পলায়ন করে। তারা কিছু কিছু কর্ণাটকের এলাকায় বসবাস করতে আরম্ভ করে ওখান থেকে পালিয়ে, এবং কিছু লোক পালিয়ে এই কেরালার কোচিনের আউটস্কিটে এই চেল্লানামে এসে আশ্রয় নেয়। তৎকালীন কোচিন রাজা তাদেরকে এই এলাকাটা, যখন তৎকালীন সময় এটা গোটাটা বন ছিল আর ব্যাকওয়াটার ছিল, তো তাদেরকে এইখানে বসবাস করার অনুমতি দেন এবং কোনো ট্যাক্স ছাড়া। তো তাদের সেই উদ্বাস্তুদের দ্বারাই এই গোটা এলাকাটা, সেই কোনকানি লোকেদের দ্বারাই গোটা এলাকাটা পরবর্তীকালে ডেভেলপ করে। মেন যেটা বিষয়বস্তু হচ্ছে তাদের কন্ট্রিবিউশন এখানে অসামান্য, কারণ তারা ছিল প্রচুর যে কাল্টিভেশন, তো প্রচুর কাল্টিভেশন তারা খুব পারদর্শী ছিল। সেই কাল্টিভেশনের যে ওদের স্কিল ছিল, সেই স্কিলটা ইউজ করে এখানকার যে ব্যাকওয়াটার লো ল্যান্ডগুলো আছে সেইগুলোতে তারা ধান চাষ করতে আরম্ভ করে, এবং একটা নতুন প্রজাতির ধান এবং নতুন পদ্ধতি তারা এখানে প্রত্যর্পণ করেন বলতে পারেন। তো বেসিক্যালি এখনও যে এখানকার এলাকাগুলোতে ধান চাষ হয় সেটা সেই এপ্রিল মাসের যে সময় বিশু হয়, হ্যাঁ, আমাদের যেটা পয়লা বৈশাখ, সেই দিনেই ওই ধানের জমিগুলোতে প্রথম বীজ ফেলা হয়। তো সেই হিসাবে এখানকার সেই বিশু পরব মানে আয়োজন করা হয়, এবং ট্র্যাডিশনালি সেটাকেই এখনও পর্যন্ত এই এলাকাগুলোতে ফলো করা হয়। তাছাড়া এখানকার যেটা আপনার এখানকার যেটা ইকোনমি ডেভেলপড, এই কৃষিকাজ ছাড়া এখানকার যে ইকোনমিটা সেটা ড্রিভেন করে টোটালি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এই এত প্রচুর পরিমাণে নৌকা রয়েছে, অতএব প্রচুর পরিমাণে এখানে মাছ ধরার মানুষজন রয়েছেন। তারা গভীর সমুদ্রে চলে যান এবং সেখান থেকে মাছ নিয়ে এসে এখানকার লোকাল মার্কেট তো বটেই, তাছাড়া যে এখান থেকে রপ্তানি পর্যন্ত হয়। তো গোটা উপকূল জুড়েই কম বেশি এই চিত্র আপনি দেখতে পাবেন। তবে এটা যেহেতু একটা ফিশিং হারবার, সেই জন্য এখানে তার ডেন্সিটিটা অনেক বেশি, তাই এখানকার মানে একটা অন্য রকমের একটা এথেন্স আছে। তো সব মিলে আমি এই জায়গাটা আসার জন্যে আপনাদের অনুরোধ করব, দেখে আপনাদের ভালো লাগবে। গোটা জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, এখানকার মানুষজনদের সঙ্গে কথা বলতে আপনার খুব ভালো লাগবে, খুবই ফ্রেন্ডলি। আমি এখানে ব্লগ করতে করতে প্রচুর মানুষ এসে নিজে থেকে গল্প করতে লাগলেন, নানা রকম কথাবার্তা। তাদের কাছ থেকেই অনেক গল্প শুনলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো আজকে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। সানসেট প্রায় হতে চলেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা নেক্সট আমাদের ডেস্টিনেশনের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেভেলপড।